আগামী ক্লাসে আমরা কি করছিলাম স্যার? আগের ক্লাসে আমরা একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট কমপ্লিট করছিলাম, 100% কমপ্লিট করছিলাম, তাই না? ওকে, যদি আমরা 100% কমপ্লিট করছি, তারপরে এখানে আরও কিছু বিষয় থেকে গেছে যেগুলো কারেকশন করতে হবে আমাদের। চলেন একটু আজকে ওই বিষয়গুলোকে একটু কারেকশন করি। সো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ক্যাটাগরিতে কাজ করব, ঠিক আছে? জি, রেকর্ড হচ্ছে। আপনার প্রোফাইল রেডি হয়েছে? রেডি করছে? ওকে, ফাইন। ওভারভিউ লিখছেন? ওকে, ফাইন। সো আপওয়ার্কে একটা সিস্টেম হচ্ছে কি, এখানে ফাইবারের মতো না, ঠিক আছে? এখানে ক্লায়েন্টরা জব পোস্ট করে আর আমরা সেই জবে কি করি, অ্যাপ্লাই করি। লাইক যেমন আমাদের দেশে যে জব সিস্টেমটা প্রচলিত আছে এই ধরনের, ঠিক আছে? ক্লায়েন্টরা তাদের নিডসগুলো এখানে দিয়ে দেয়, আমরা যারা তার এই টাস্কগুলোকে ফিল আপ করতে পারবো তাকে আমরা অ্যাপ্লাই করে দিই, এবং অনেকে অ্যাপ্লাই করে, এর মধ্যে দিয়ে ক্লায়েন্ট যাকে পছন্দ করে তাকে পিক আপ করে নেয়, ঠিক আছে? বা হায়ার করে নেয় যেটাকে বলে। তো এখানে অনেক কিছু ম্যান্ডেটরি বা কিছু বিষয় থাকে যেগুলোতে আমরা চাইলেও জবে অ্যাপ্লাই করতে পারবো না। যদি আমি ওই কাজগুলো পারিও, তারপরে ওই জবগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো না। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি এটা ওপেন করি, এটা একটা জবে বলা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি ইমেল মার্কেটিং, ঠিক আছে? দ্যাট মিনস ক্লায়েন্ট মেবি একটা ফটোগ্রাফিক বিজনেস ওনার, ঠিক আছে? সো উনি চাচ্ছিলেন যে ওনার ফটোগ্রাফি যে বিজনেস আছে এইটা বিভিন্ন মানুষের মধ্যে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে এটা প্রমোট করার জন্য। তো উনি লিখছে এখানে, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো সে চাচ্ছিল। সো লিখছে, হাই, আই এম লুকিং ফর সামওয়ান টু রাইট অ্যান এঙ্গেজিং ইমেল সেলস লেটার দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি ফর হাই কনভারসেশন, ঠিক আছে? তার মানে উনি কি চাচ্ছিলেন, একজন কপি রাইটার চাচ্ছিলেন, যিনি তার ইমেইলের লেটারটাকে লিখে দিবেন যাতে সেটা সেলসে পরিণত হয়। তো আমরা আগেই জানছি সেলস কপি রাইটিংটা কী এবং কন্টেন্ট রাইটিংটা কী, আমরা জানি না এটা স্যাররা? দুইটার মাঝে তফাৎ কিন্তু আমি এক্সপ্লেন করে দিছি। তো তাহলে আমরা এটা পড়ে কি বুঝলাম স্যার, যে ওনার কন্টেন্ট রাইটারের প্রয়োজন না, ওনার দরকার আছে একজন কপি রাইটারের, যিনি ওনার জন্য একটা ইমেইলের একটা লেটার লিখে দিবে, ঠিক আছে? দ্য ফ্রিল্যান্সার মাস্ট হ্যাভ ইমেল মার্কেটিং এক্সপিরিয়েন্স। তিনি বলতেছেন যে ফ্রিল্যান্সারের অবশ্যই কি থাকতে হবে, ইমেল মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে হচ্ছে হাইলি এটা কি হাইলি প্রফিসেন্ট, হাইলি প্রফিসেন্ট ইন ইংলিশ। প্রফিসেন্ট কি নতুন লাগতেছে, দেখি না। দক্ষ, আচ্ছা যাই, হাইলি প্রফিসেন্ট ইন ইংলিশ, সেলস ইন মাইন্ড, ওকে, ফর হাই কনভারসেশন। সো মাথায় সেলসের কথাটা মাথায় রেখে হাই কনভারসেশনের রেটটা বাড়াইতে হবে। অর্থাৎ আপনাকে এমনভাবে তার ইমেইলের নিউজ লেটারটা তৈরি করতে হবে যেন যদি কেউ পড়ে বা তার ইমেইল নিউজ লেটারটা কারো কাছে যদি যায়, সে যদি এটা দেখে, তাহলে তিনি যেন পজিটিভ হয়, অ্যাটলিস্ট যেন তার সাথে বাইরের সঙ্গে মেইলে কমিউনিকেট করে, ঠিক আছে? দেন পরের যে অ্যাবিলিটি সেটা হচ্ছে বি অ্যাবল টু ওয়ার্ক কুইকলি টু অ্যাচিভ আউটকাম। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনাকে অ্যাবল হতে হবে এই ক্লায়েন্ট যেটা চাচ্ছে বা ক্লায়েন্টের যেটা রেজাল্ট চাচ্ছে এটা যেন খুব দ্রুত আনতে পারেন আপনি। এটা ছিল বাইরে একটা রিকোয়ারমেন্ট, ছোট্ট একটা রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্ট ব্যতীত এখানে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা স্টাডি করতে হবে আমাদের, ঠিক আছে? প্রথম থেকে শুরু করি, এটা হচ্ছে ইমেইল মার্কেটিং, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ইমেল মার্কেটিং হচ্ছে একটা ক্যাটেগরি।
আমরা যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছিলাম তখন ক্যাটাগরি কি ইমেল মার্কেটিং দিছিলাম না, এই ক্যাটাগরি থেকে এই জবটা আমাদের কাছে আসছে। তার মানে কি আমাদের একটা কন্ডিশন ফিল আপ হলো, আমাদের প্রোফাইলের ক্যাটাগরির সঙ্গে এটা ম্যাচ করলো। ওকে ফাইন, জবটা পোস্ট হয়েছে 10 মিনিট আগে। ফাইন, সো এটা বলতেছে স্পেশালাইজ প্রোফাইল ক্যান হেল্প ইউ টু বেটার হাইলাইট ইউর এক্সপিরিয়েন্স। এটা আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে। আপনাকে 10 মিনিট আগে জব পোস্ট করা হয়েছে, এই জবের আর একটু দেখি আমরা নিচে আসেন। এখানে লেগেছে লেস দেন 30 আওয়ার্স উইক, মানে ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে সে আওয়ারলি আপনাকে হায়ার করবে এবং আপনাকে সপ্তাহে 30 ঘন্টার কম সময় দিবে, 30 ঘন্টার বেশি দিবে না, ঠিক আছে। বুঝাইতে পারছি স্যার? ক্লায়েন্টে একটা সফটওয়্যার, সরি আপওয়ার্কে একটা সফটওয়্যার আছে টাইম ট্র্যাকার বলে, ঠিক আছে। ক্লায়েন্ট যখন আপনাকে আওয়ারলি হায়ার করবে তখন টাইম ট্র্যাকারটা আপনাকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং আপনি যতক্ষণ কাজ করবেন ওই টাইম ট্র্যাকারটাতে টাইম উঠতে থাকবে এবং ওই টাইম ট্র্যাকারটা আপনার প্রতিটা কাজের একটা র্যান্ডম টাইম পর পর আপনার থেকে কাজের একটা স্ক্রিনশট নেবে, ঠিক আছে। এবং আপনি কতগুলো মাউসে ক্লিক করছেন এই সময়ের মধ্যে, একটা ওই ছোট্ট একটা সময় 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি কতগুলো মাউস ক্লিক করছেন, কতগুলো কিবোর্ড ক্লিক করছেন, কয়টা পেজ ভিজিট করছেন, ঠিক আছে। এই সবগুলো ইনফরমেশন ওখানে স্টোর হয়ে যায় এবং সেটা ক্লায়েন্টের কাছে রিপোর্ট আকারে চলে যায়, ঠিক আছে। ওইটা আবার আরেক ঝামেলা স্যার। আপনি ধরেন সপ্তাহে 30 ঘন্টা একটা স্ক্রিন রেকর্ড পাঠাইলেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট এখন এসে বসে থেকে 30 ঘন্টা দেখবে আপনার কাজ? হ্যাঁ বলেন। জি আমি আসতেছি, সবইতে আসতেছি স্যার, A to Z আপনাদের দেখাবো এখানে। শুরুতে একমাত্র থেকে শুরু করি, শেষ পর্যন্ত যেতে যেতে আপনাদের যতগুলো কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে লেস দেন 30 আওয়ার্স স্ল্যাশ উইক, সপ্তাহে সে 30 ঘন্টার বেশি আপনার থেকে কাজ করাই নেবে না, ঠিক আছে। প্রজেক্টটা চলবে লেস দেন এ মান্থ, 1 মাসের কম সময়, 1 মাসের বেশি এই প্রজেক্টটা চলবে না, ঠিক আছে। বলছে তার দরকার কি ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার দরকার। আমরা প্রোফাইল যখন তৈরি করছিলাম তখন দেই নাই এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট লেভেল, ঠিক আছে। সো আমাদের প্রোফাইলেও দেওয়া আছে আমরা 30 ঘন্টার কম কাজ করতে অ্যাভেলেবেল, আমাদের প্রোফাইলে দেওয়া আছে আমরা 1 মাসের কমও প্রজেক্ট নিতে অ্যাভেলেবেল, 1 মাসের বেশি প্রজেক্ট নিতে অ্যাভেলেবেল, আমরা বোথও দিয়েছিলাম, মনে আছে? মনে নাই, সব খেয়ে ফেলছেন? আচ্ছা, লেভেলটা দিয়েছিলাম ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে। এখানে বলছে সে আওয়ারলি রেট, ঘন্টায় সে কত ডলার করে দিবে, সেই ঘন্টায় সর্বনিম্ন $11 দিতে পারে এবং সর্বোচ্চ $30, এর বেশি সে দিবে না। বোঝা গেছে স্যার? এটা হচ্ছে ক্লায়েন্টের বাজেট। না, এটা আপনি কতটা পাবেন এটা নির্দিষ্ট করবেন আপনি ক্লায়েন্টের সাথে বার্গেনিং করে, দরদাম করবেন ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, আপনার কাজ যদি ভালো লাগে আপনাকে নক করবে, তখন আপনি বলতে পারেন যে $11 তুমি সর্বনিম্ন দিয়েছো, বাট আমার জন্য $15 হলে ভালো হয়। ক্লায়েন্ট আপনাকে অফার করবে। যদি বলে ক্লায়েন্ট বলে যে না আমি $11 বলছি, আমি তোমার জন্য সর্বোচ্চ $12 করতে পারি, আপনার যদি মনে হয় হ্যাঁ $12 আপনার জন্য ঠিক, ওকে ঠিক আছে, $12 আপনি রাজি। দরদাম করতে হবে এখানে। ক্লায়েন্টে তার লিমিটেশন দিয়ে দিছে, সর্বনিম্ন এত হলে দিবে, সর্বোচ্চ এত হলে সে পারবে, এত 30-এর বেশি গেলে আর সে পারবে না। বুঝাইতে পারছি বিষয়টা? এটা হচ্ছে রেঞ্জ, ইটস এ রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে সে আপনাকে হায়ার করবে, কেমন? ওকে, সো প্রজেক্টটা হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট। এটা প্রজেক্ট আপওয়ার্কে 2 ধরনের প্রজেক্ট, ওয়ান টাইম প্রজেক্ট একটা লং টাইম প্রজেক্ট। সো ক্লায়েন্ট যদি এখানে দিয়ে দেয় প্রজেক্টটা ওয়ান টাইম, তাহলে আপনাকে বুঝতে হবে প্রজেক্টটা একবার করেই শেষ হয়ে যাবে। লং টাইম প্রজেক্ট দিলে ওই প্রজেক্টগুলো আপনার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট, এই প্রজেক্টটা একবার করলে শেষ হয়ে যাবে, এটা
এটার পরের এই কাজ ক্লায়েন্ট যদি থাকে তাহলে আপনাকে দিতেও পারে, নাও পারে। আর লং টাইম প্রজেক্ট হলে আপনার সার্ভিস যদি ক্লায়েন্টের জন্য ভালো মানে প্রফিটেবল হয়ে থাকে, ক্লায়েন্ট যদি আপনার প্রথমবার সার্ভিস নিয়ে তার খুব ভালো লাগছে, তাহলে সে নেক্সট টাইম যখন আবার ওই প্রজেক্টটা রান করবে তখন সে আপনাকে অফার করবে। আমি বুঝতে পারছি? ওকে, দেন এখানে ক্লায়েন্টের কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনাকে দিতে হবে। তার 5টা কোশ্চেন আছে, ঠিক আছে। হোয়াট সেলস এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, হোয়েন ক্যান ইউ স্টার্ট, হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব ইউ হ্যাভ ইউ হ্যাড দ্যাট ইজ মোস্ট লাইক দিস ওয়ান অ্যান্ড হোয়াই। বাপরে, একসঙ্গে 4-5টা কোশ্চেন করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, আর ইউ এ ক্রিয়েটিভ রাইটার, আর ইউ এ কমফোর্টেবল উইথ কম্পিটিটিং দিস টাস্ক। এতগুলো কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে, কেমন? দেন আসেন সেলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে আসেন, দেখেন লেখা আছে ইমেল মার্কেটিং সার্ভিস। ইমেল মার্কেটিং সার্ভিসে এখানে দেখেন কতগুলো ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ট্যাগগুলো যদি আমাদের প্রোফাইলেও থাকতে হবে, যদি না থাকে তাহলে আমরা এই জবগুলোতে অ্যাপ্লাই করে লাভ হবে না, আমাদের জবগুলো হাইড হয়ে থাকবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে যদি আমাদের প্রোফাইলের রিকোয়ারমেন্ট যদি মিসম্যাচ হয়ে যায় বা যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে ওই জবে যদি বিট করেন ওই জবটা ক্লায়েন্ট দেখতে পাবে না, স্পাম হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এটা বোঝার কোনো উপায় নাই, তবে আপনাকে নিজের থেকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে। প্রোফাইল আপনার ক্লায়েন্টের যে জব রিকোয়েস্ট, এটার 80 থেকে 90% যদি আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। আমাকে বুঝাতে পারছি? তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না, সোজা হিসাব। আর আপওয়ার্কে এমন না যে ধরেন সারাদিন বসে থাকলে 1-2টা জব পাবেন না, এমন না। এখানে বসে থাকেন, দেখবেন মিনিটে 5-6 টাকা জব পোস্ট হয়, ঠিক আছে। আপওয়ার্কে আপনাদেরকে এইরকম বলে, আপওয়ার্ক আমাদেরকে এইরকম বলে যে আপনি শুধু ওই জবটাতেই অ্যাপ্লাই করবেন যে জবটার জন্য আপনি পারফেক্ট। আপনি পারফেক্ট না এমন জবে অ্যাপ্লাই করে হুড়োহুড়ি তৈরি করার কোনো প্রয়োজন নাই। আর এই যে ঝামেলা, এইটার জন্যই শুধু আপওয়ার্ক তাদের কানেকশনগুলো প্রিমিয়াম করছে। আগে পোলাপান না স্যার, আমি আসতেছি, আমি সবগুলো দেখাবো। জাস্ট একটা জব থেকে শুরু করলাম জাস্ট এই পার্টটার জন্য, ঠিক আছে। আমাকে এটা শেষ করতে যান, কোশ্চেনগুলো যেগুলো মনে আসে সেগুলো একটু নোট ডাউন করে নেন, কারণ এখান থেকে ওখানে দৌড় মারলে, এখান থেকে ওখানে দৌড় মারলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। আমি এক মাথা থেকে শুরু করি, শেষ করে দিই, তারপরে যখন কোশ্চেন থাকবে সেগুলো আমাকে করবেন, কেমন? আমরা এটা ভালো হবে। আমি জাস্ট শুধু এই পার্টটার জন্য আপনাদের এখানে নিয়ে আসছি আমি, ঠিক আছে। এখানে স্কিলের যে পার্টটা, এই স্কিলগুলো আমাদের প্রোফাইলে থাকতে হবে। চলেন স্কিলগুলো আমরা প্রোফাইলে অ্যাড করে নিই। প্রোফাইলে যাই, এখানে লিড জেনারেশন, আমাদের 2টা প্রোফাইল, পার্সোনালাইজ প্রোফাইল, কিন্তু একটা অল ওয়ার্ক আর একটা লিড জেনারেশন। অল ওয়ার্ক প্রোফাইলটা আমাদের আসলে এটাকে এডিট করতে হবে, আমি আসলে একটাই তো করছি। এখানে দেখেন আমরা যে লিড জেনারেশনের স্কিলগুলো দিছি, কি কি স্কিল দিছি দেখেন। ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, ডেটা ক্লিনিং, মার্কেট রিসার্চ, ইমেল মার্কেটিং, লিস্ট বিল্ডিং, ডেটা এন্ট্রি অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফিক্স। আমি এটাকে এনে এডিট করে দেবো, এখানে সি মোড দিব। সি মোড দিয়ে আমি এখানে দেখব লিড জেনারেশন সার্ভিস, B2C ইন্ডাস্ট্রি, আর কি আছে, ওকে।
এখান থেকে আমাদেরকে যে স্কিলগুলো আছে এই স্কিলগুলোকে অ্যাড করে নিতে হবে। পার্সোনালাইজ প্রোফাইলে স্কিলগুলো আপনার স্পেসিফাই করে দেওয়া থাকে, ঠিক আছে। বাট আপনি যখন মেইন প্রোফাইলে ব্যাক করবেন এখানে স্কিলগুলো স্পেসিফাই করা থাকে না, আপনাকে হাতে লিখে লিখে এন্ট্রি করতে হয়। আমি বুঝাইতে পারছি যারা এখানে আপনাকে হাতে লিখে লিখে এন্ট্রি করতে হবে, কিন্তু পার্সোনালাইজ প্রোফাইলে এটা আপনি হাতে লিখে এন্ট্রি করতে পারবেন না, এটা আপনাকে এখান থেকে ধরে ধরে এন্ট্রি করতে হবে। আর আপওয়ার্ক এখন সব থেকে প্রায়োরিটি দেয়, যদি আপনি পার্সোনালাইজ প্রোফাইল থেকে অ্যাপ্লাই করেন তাহলে কাজ খুব দ্রুত পাওয়া যায়। যদি এখান থেকে আমি অলরেডি অনেকগুলো সিলেক্ট করে ফেলছি, দ্যাটস গুড এনাফ, নতুন করে আর সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, এর ভিতর থেকে ইনশাল্লাহ কাজ পাওয়া যাবে। আমি যদি এখানে একটু লিখি আদার স্কিলে মেইন ইমেল রিলেটেড যতগুলো ক্যাটাগরি ছিল সবগুলো হ্যান্ডেল করে নিচ্ছে, এগুলো আপওয়ার্ক ছাঁটাই করছে এগুলো, ঠিক আছে। সো আমার কাছে দেখেন এখানে কতগুলো ক্যাটাগরি, আমি কোন কোন ক্যাটাগরিতে, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা ক্লিনিং, মার্কেট রিসার্চ, ইমেল মার্কেটিং, ঠিক আছে, লিস্ট বিল্ডিং, ডেটা এন্ট্রি, এইগুলো ক্যাটাগরিতে আমি কাজ করি। আর আমার আরেকটা বিষয় আছে, যদি আমি দেখি এটা আমার তৈরি করতে একটু উলটপালট হয়ে গেছে, ঠিক আছে। এই লিড জেনারেশনটা আমাকে এখানে রাখতে হতো, মেইন প্রোফাইলে রাখতে হতো, আর বাকিগুলো লিড জেনারেশন আন্ডারে যেগুলো ছিল যেমন ইমেল মার্কেটিং ওইটাকে আলাদা করতে হতো, বাকিগুলোকে আলাদা করতে হলো, এটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সমস্যা নাই, আমি এখান থেকে টাইটেলটা নিয়ে নিই, প্রোফাইলটা চেঞ্জ করবো আর কি, ঠিক আছে। টাইটেলটা কপি করি, অল প্রোফাইলে আসি, এখানে টাইটেলটা দিয়ে দিই, সেভ। ওকে, প্রাইজিংটা চেঞ্জ করি, প্রাইজিংটা দিয়ে দিই আমার আওয়ারলি রেট দিই ধরেন $5। ডিটেলসটা কপি করে নেই, এখানে নিয়ে আসি মেইন প্রোফাইলে, সেভ সেভ, ইটস ওয়ার্কিং। বাকি সব কিছু সেম থাকবে, ঠিক আছে, বাকি কোনো কিছুরই আর পরিবর্তন হবে না। স্কিলের জায়গায় আসেন, এখন এখানে আমরা স্কিল অ্যাড করি, দেখেন ডেটা স্ক্র্যাপিং, ডেটা এক্সট্রাকশন, ইমেইল মার্কেটিং, lead generation, then আমরা দিলাম ইমেল লিস্টটা নাই, আচ্ছা আপাতত এই কয়টাই থাক, আমরা কয়েকটা জব একটু দেখে আসি তারপরে বুঝতে পারবো, ঠিক আছে। আমরা এখানে লিখি লিড জেনারেশন, সার্চ দিলাম জব লিখে, ঠিক আছে। জব লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো জব চলে আসছে। আমরা একটু প্রথম জবটা একটু ওপেন করি, এখানে ক্যাটাগরি দেখি লিস্ট বিল্ডিং, নতুন একটা ট্যাগ, আরেকটা ট্যাগ কি প্রসপেক্ট লিস্টিং, আউটবাউন্ড সেলটা আমরা দিতে যাচ্ছি না, লিড জেনারেশন, তাহলে দুইটা ট্যাগ পাইলাম।
লিস্ট বিল্ডিং আর একটা কি স্যার প্রসপেক্ট লিস্টিং। আমরা এখানে 10টা ট্যাগ দিতে পারবো, ঠিক আছে, ট্রাই করি, চলেন। লিস্ট বিল্ডিং প্রসপেক্ট লিস্ট, সেভ, বাট নেক্সট। পরের জবটা একটু দেখি, লিড জেনারেট, এটা না, ভিডিও এডিটিং না, ইমেল মার্কেটিং না, প্রসপেক্ট লিস্টিং না। হ্যাঁ হ্যাঁ, লিস্ট বিল্ডিং এখানে একটু দেখি আমরা। সো এখানে বলতেছে লিস্ট, হ্যাঁ হ্যাঁ সরানো যাবে, কোনো সমস্যা নেই। আপনি সরাবেন কেন? এই ক্যাটাগরিতে আপনি কাজ করবেন না? ক্লায়েন্ট না, আমি বাইরের রিকোয়ারমেন্ট দেখতেছি ধারণা নেওয়ার জন্য, কারণ আমি কি জানি বাইরেরা কোন ধরনের ট্যাগ ব্যবহার করে, আর এগুলো তো বাইরেরা আবিষ্কার করে না, তো আবিষ্কার করে এখানে দিয়ে দিছে। এখানে বায়ার যখন জব পোস্ট করতে যায় ক্যাটাগরিতে এখানে লিস্ট চলে আসে বায়ারের কাছে, এই রিলেটেড কোন কোন ট্যাগ, বায়ার খালি ওখানে ক্লিক করে সিলেক্ট করে এগুলো। তার মানে আপওয়ার্কের কাছে কোন কোন ট্যাগের লিস্ট আছে সেটা তো আমার কাছে জানতে হবে, আপওয়ার্ক তো আমাকে দিচ্ছে না ট্যাগের লিস্ট, তাই না? তো আমি যদি এখান থেকে ধারণা নিয়ে যাই তাহলে কি আমি আমার কাজগুলো করতে পারবো না? ওকে, সো এখানে দেখা লিস্ট বিল্ডিং, ইমেল মার্কেটিং, মার্কেট রিসার্চ, ডাটা মাইনিং, অ্যাপয়েন্টমেন্ট সেটিং, টেলিমার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি, বি টু বি নতুন একটা আছে, তাই না? প্রসপেক্ট লিস্টিং, ইন্টারনেট রিসার্চ, ডেটাবেস ম্যানেজমেন্ট, ইমেল হ্যান্ডলিং, আউটবাউন্ড সেল। ওকে, আর লাগিচ্ছে না, অনেকগুলো পেয়ে গেছি, শুধু এখানে একটা বি2বি দিলে হয়ে যাচ্ছে। বি2বি বি2বি ইমেল লিখলে কি আসে দেখি একটু। আর লাগতেছে না স্যার, অনেকগুলো, ওহো কেটে গেছে। সো আমি যথেষ্ট পরিমাণে ক্যাটাগরি এখানে ইনক্লুড করে দিছি, কেমন? চলো এখন আমরা একটু জব সেক্টরটাকে দেখি। এটাকে বলা হয় আপওয়ার্কের ফাইন্ড জব বা ফাইন্ড ওয়ার্ক পেজ। এখান থেকে এখন আমি তো ধরেন সব ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবো না, রেস্ট্রিকশন আছে। যেমন এই জবটা যদি আমি ওপেন করি, এই জবের রিকোয়ারমেন্ট দেখে সব কিছু দেখে মনে হলো যে আপনি পারবেন, বাট যখন স্ক্রল করে নিচে আসবেন তখন দেখবেন একে লেগেছে প্রেফারেড কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশনগুলো আপনার ট্যাগগুলো সব কিছু আপনার সাথে মিলে গেছে, কিন্তু কোয়ালিফিকেশনের জায়গায় এসে দেখবেন কতগুলো রেড মার্ক হয়ে আছে, কতগুলো গ্রিন মার্ক হয়ে আছে, এগুলো আপনার সাথে মিলতেছে না, তাহলে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি জবটা যতই ভালোভাবে করতে পারেন, এই জবে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট আপনাকে দেখতে পাবে না, আপনার অ্যাপ্লাইটা ক্লায়েন্ট দেখতে পারবে না। যেমন এখানে বলা হচ্ছে জব সাকসেস স্কোর অ্যাট লাস্ট 80%। আপনার নতুন প্রোফাইল, এখনও তো জব সাকসেস স্কোর আসে নাই, ঠিক আছে? এটা 1 বছর পর আপনাদের জব সাকসেস স্কোর দিয়ে দেয়, 12 মাসের রেকর্ড যাচাই করে একটা স্কোর দিয়ে দেয় আপওয়ার্ক, ঠিক আছে? আপনি এখনো পান নাই। হ্যাঁ সেটাই স্যার। সো এখানে পরেরটাতে বলছে কত কত টাকা ইনকাম করছেন, সরি কত ডলার ইনকাম করছেন, কতগুলো জব কমপ্লিট করছেন, কতগুলো লং টাইম প্রজেক্ট ছিল আপনার, ওভারঅল সব কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে রেটিং দেওয়া হয় এই কয়েকটা বিষয়ের উপর। সব ধরনের জবে। লেট মি ফিনিশ প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট। আপওয়ার্কের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট। এটা আপনার জব সাকসেস স্কোরের সঙ্গে খুব বেশি অতপ্রতভাবে জড়িত না, তবে এটা একটা আলাদা কিছু নিয়ম আছে।
যেমন আমি যদি বলি আপনাদের রাইজিং ট্যালেন্টটা দিয়ে থাকে আপনার কন্টিনিউয়াসলি কতদিন ধরে আপনি আপনার সাকসেসটাকে ধরে রাখছেন, ঠিক আছে। আপনি কন্টিনিউয়াসলি দেখা গেল 6 মাস কিংবা 1 বছর ধরে আপনি সব মানে যে কয়টা প্রজেক্ট করতেছেন সব প্রজেক্টেই ভালো ভালো রিভিউ পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনার ট্যালেন্টটা কি রাইজ হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম পর, মানে ট্যালেন্টটা আপওয়ার্ক আপনাকে একটা ব্যাচ দিয়ে দেবে। ইংলিশ লেভেলটা আমরা ফ্লুয়েন্ট দিয়েছিলাম, অ্যামাউন্ট আর্নেড, ঠিক আছে। ক্লায়েন্ট বলতেছে মিনিমাম এই প্রোফাইলের ওনার মানে যে যিনি এখানে অ্যাপ্লাই করবে তার অ্যামাউন্ট মিনিমাম $100 প্লাস আর্ন থাকতে হবে, কিন্তু এটা আমাদের নাই, এই জন্য এখানে কত রেড কালার হয়ে আছে। প্রপোজাল লেস দেন 5, এখন পর্যন্ত এই জবে 5 জনের কম অ্যাপ্লাই করছে। ইন্টারভিউ, ক্লায়েন্ট এখনও কাউকে ইন্টারভিউ ডাকেনি। ইনভাইটেশন সেন্ড, ক্লায়েন্ট এখনও কাউকে ইনভাইটেশন পাঠায় নাই জবটাতে এই কাজটা করার জন্য, ঠিক আছে। ক্লায়েন্টেরা ফ্রিল্যান্সারদের সার্চ দেয়, দিয়ে যাকে ভালো লাগে তাকে ইনভাইট সেন্ড করে এই জবে কাজ করার জন্য, তো ওটাও এখনও কাউকে করেনি, ঠিক আছে। আনঅ্যান্সারেড ইনভাইট, অনেককে ইনভাইট করলে পেলে অনেকে দেখবেন ওই ক্লায়েন্টের ওই ইনভাইটের রেসপন্স করে না, তখন এটা আনঅ্যান্সারেড ইনভাইট লেখা আসে, কয়টা করে নাই রেসপন্স। আর অ্যাজ ইউজুয়াল সব কিছু ঠিক, এটা হচ্ছে অনগোয়িং প্রজেক্ট, ক্লায়েন্টের এটাতে কাজ করলে লং টাইম ধরে কাজ করতে পারবে। সেম প্রসেস, লেস দেন 13 আওয়ার উইক, আওয়ারলি রেট ফিক্স করে দিছে $10, ঠিক আছে। প্রজেক্ট চলবে 3 থেকে 6 মাস পর্যন্ত, ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার হলেও চলবে। এখন আপওয়ার্কে যে এই বায়ার যে জবটা পোস্ট করছে, আমি যে এই জবে কানেকশন খরচ করে অ্যাপ্লাই করব, এই কাজটা বায়ারটা কি ভালো কি না এটা যাচাই করার জন্য বায়ারের প্রোফাইলটা রিভিউ করব। যেমন এখানে দেখেন শুরুতেই বলতেছে যে রিকোয়ার্ড কানেকশন টু সাবমিট এ প্রপোজাল 6, তার মানে আপনি যদি এটাতে অ্যাপ্লাই করেন এই জবে তাহলে 6টা কানেকশন আপনার কেটে নেবে, বুঝতে পারছি। আপনার এখন বর্তমানে অ্যাভেলেবেল কানেকশন আছে কয়টা? 20টার ভিতরে এই জবে অ্যাপ্লাই করলে 6টা চলে যেয়ে থাকবে 14টা, বুঝতে পারছি। এখানে বলতেছে অ্যাবাউট দ্য ক্লায়েন্টের সম্পর্কে, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, ঠিক আছে। ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড বলতে ক্লায়েন্ট পেমেন্ট দেওয়ার জন্য অ্যাভেলেবেল, মানে সব কিছু ঠিকঠাক। ক্লায়েন্টের রেটিং হচ্ছে 4.90 অফ 120 রিভিউ, সে 120 জন রিভিউ দিছে, তার টোটাল অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.90। ক্লায়েন্টের বাড়ি জাপানের টোকিওতে, তার লোকাল টাইম হচ্ছে এখন 5:55 PM। 152টা জব সে পোস্ট করছে, তার মধ্যে 84% হায়ার করছে, 84% মানুষকে সে হায়ার করছে, হায়ার রেট এত, তার মানে এটা অনেক ভালো। অনেকে দেখবেন 20% 30% জব, অর্থাৎ 100টা জব পোস্ট করে 20 জনকে হায়ার করছে, মানে 20টা জবে হায়ার করছে, এইরকম বিষয়, ঠিক আছে। কিন্তু এই ক্লায়েন্ট দেখা গেছে 100টা জব পোস্ট করে 84 জনকে হায়ার করছে, তাহলে ক্লায়েন্ট কি ভালো না? কারণ জব পোস্ট করতে তো আপওয়ার্কে টাকা লাগে না, জব পোস্ট করার পর যদি কাউকে ভালো না লাগে বা ক্লায়েন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেলে হায়ার করে না, তখন আমাদের কানেকশনগুলো নষ্ট হয়ে যায় না। সো আপনি এটা দেখে এটা বুঝতে পারবেন যে ক্লায়েন্টের হায়ার রেট কত, বা ক্লায়েন্ট আপনাকে এই জবে কাউকে হায়ার করার পসিবিলিটি আছে কিনা, ঠিক আছে। ক্লায়েন্ট এখন পর্যন্ত আপওয়ার্কে টোটাল $10,000+ ইনভেস্ট করছে, 166 জনকে হায়ার করছে, 24 জন এখনো অ্যাক্টিভ আছে, তার সঙ্গে কাজ করতেছে। 24 জন অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ দেখালো, 24 জন কাজ করতেছে না, ঠিক আছে। অনেকের প্রজেক্ট এখনো ইন্ড করা হয় নাই, বলা হয়েছে যে 6 মাস পর আপনার প্রজেক্টটা আবার স্টার্ট হবে, এতদিন পর এই প্রজেক্টটা এভাবে রান থাকবে, ঠিক আছে। কোনো পেমেন্ট দিতে হচ্ছে না, জাস্ট অ্যাক্টিভ আছে 24 জন, ঠিক আছে। এই ক্লায়েন্ট সর্বোচ্চ অ্যাভারেজ আওয়ারলি রেট দিচ্ছে হচ্ছে আপনার $10.80 করে, 152 ঘন্টা সে টোটালি কাজ করে নিছে, ঠিক আছে। এবং সে মেম্বার এই 2013 সাল থেকে আপওয়ার্কের মেম্বার, তার মানে ক্লায়েন্ট অনেক ভালো। ওভারঅল আমরা যতটুকু জানলাম যে ক্লায়েন্ট সর্বোচ্চ আওয়ারলি রেট দিছে $10 উপরে, ঠিক আছে। $10 উপরে আওয়ারলি রেট দেওয়া অনেক টাফ, খুব কম বায়ার এই ধরনের কাজে পাওয়া যায়। যাই হোক, প্লাস উনি আবার 152 ঘন্টা কাজও করে নিছেন, এটা অনেক ভালো। এখানে যদি দেখা যায় তাদের থেকে কাজ করে নিছে, তারা তাকে ফিডব্যাক দিছে, ঠিক আছে। এইগুলো ফ্রিল্যান্সার, এগুলো কাজ, এগুলো জবের টাইটেল ছিল, এগুলো ফ্রিল্যান্সাররা তাকে রিভিউ দিছে। আই এনজয়েড ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, অল এক্সপেকটেশন অ্যান্ড রিকোয়ারমেন্ট ওয়ার কমিউনিকেট আপ ফ্রন্ট
ফন্ট অ্যান্ড দ্য ক্লায়েন্ট ওয়াজ রেসপন্সিভ। সো সবাই ভালো বলছে। দেখেন এটা ফিক্সড প্রাইসের কাজ ছিল, এটা ফিক্সড প্রাইস $320 কাজ ছিল, এটা $15 কাজ করে নিছে, এটা $13 কাজ করে নিছে, এটা $85 কাজ করে নিছে। সো দেখা যাচ্ছে কি ক্লায়েন্ট ছোট ছোট অ্যামাউন্টের কাজগুলো খুব বেশি করে নিছে। তার মানে আলহামদুলিল্লাহ এই ক্লায়েন্টের ছোট ছোট অ্যামাউন্টে, এই ক্লায়েন্ট যদি ছোট অ্যামাউন্টে একটা জব পোস্ট করতো তাহলে কি আমরা ওই জবটাতে অ্যাপ্লাই করতাম। কারণ ক্লায়েন্টের প্রিভিয়াস রেকর্ড বলতেছে সে ছোট ছোট জবে অনেককে হায়ার করছে। বোঝা গেছে? হ্যাঁ, এটা প্রজেক্টের লেন্থের উপর, কত অনগোয়িং প্রজেক্ট নাকি শর্ট টাইম প্রজেক্ট, কত ঘন্টা ক্লায়েন্ট কাজ করায় নিতে পারে, এই ধরনের একটি জিনিসের উপর এটা ডিপেন্ড করে। ঠিক আছে? তারপরে আপনার প্রজেক্টে বাজেট কত, এগুলোর উপর ডিপেন্ড করে, কতজন ফ্রিল্যান্সার নেবে এই জিনিসগুলো। ক্লায়েন্ট এটা আসলে এটার কোনো অ্যালগোরিদম আপওয়ার্ক এখনো প্রকাশ করে না, তবে আপওয়ার্ক এখানে তাদের ইন্টারনাল অ্যালগোরিদম দিয়ে এখানে ডিরেক্টলি বলে দেয়। জি, এই যে নিচে নিচে আসেন। ফিল্টার তো আমরা করবোই, তার আগে আমরা জবটা দেখবো না। যদি আমরা এই জিনিসগুলো মাথায় না রাখি আমরা কি ফিল্টার করবো? ফিল্টার করতে পারবো? ফিল্টার করতে পারবো না। এই জিনিসগুলো আমাদের ফিল্টারে তো এই জিনিসগুলোই আছে, তাই না? সেগুলো তো এখন আমরা দেখে নিলাম। এখন আসেন ফিল্টার করে দেখেন। ফিল্টারটা নিয়ে আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, এটা আগে একটু বোঝাই দিই, দেখেন তো কতটুকু বোঝেন। সো চলেন লিখি এখানে একটু লিড জেনারেশন। যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন এই ক্যাটাগরি লিখে এখানে সার্চ করুন। আমি সার্চ করলাম লিড জেনারেশন। ওকে ফাইন। সো এখানে বলতেছে 6892টা জব পাওয়া গেছে। ঠিক আছে? সো ফার্স্ট যে ফিল্টার সেটা বলা হচ্ছে কোভিড-19 রিলেটেড, চাই না, দরকার নেই আমার। এখানে বলতেছে ক্লায়েন্টের লোকেশন, আপনি মেইনলি কোন লোকেশনে ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছেন। আমার ক্ষেত্রে এটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? জব টাইপ, আমি আওয়ারলি জবেও কাজ করব, ফিক্সড প্রাইসের জবেও কাজ করব। এক্সপিরিয়েন্স লেভেল, যে জবগুলোতে শুধুমাত্র এন্ট্রি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার ক্লায়েন্ট চাইবে সেই জবগুলোই যেন আমার সামনে শো হয়। এক্সপার্ট লেভেলের কোনো জব যেন আমার সামনে শো না হয়, ফিল্টার করে দিলাম। ক্লায়েন্ট হিস্ট্রি, নো হায়ার, এই ধরনের জব চলবে, ক্লায়েন্ট চলবে না আমার। ক্লায়েন্ট মিনিমাম 1 থেকে 9 জনকে হায়ার করতে হবে বা 10 জনের বেশি হায়ার করতে হবে। পরে আসেন প্রপোজাল, নাম্বার অফ প্রপোজাল। ঠিক আছে? এখানে যতগুলো জব আছে এই জবগুলোর মধ্যে যে জবগুলোতে ধরেন লেস দেন 5 প্রপোজাল আছে সেগুলো যেন আমার সামনে শো করে। ওকে, আমি এটা টিক দিয়ে দিলাম। 5 থেকে 10-এর মধ্যে থাকলেও টিক দিয়ে দিলাম, 10 থেকে 15-এর মধ্যে থাকলেও টিক দিয়ে দিলাম, 15 থেকে 20-এর মধ্যে থাকলেও টিক দিয়ে দিলাম। ঠিক আছে? আমি চাচ্ছিলাম কম্পিটিশন একটু কম হোক। প্রজেক্ট বাজেটটা ডাজন্ট ম্যাটার, যে কোনো বাজেটে আমি কাজ করতে ইন্টারেস্টেড। আওয়ার পার উইক, ঠিক আছে? আমি 30 ঘন্টার বেশিও কাজ করতে পারবো, 30 ঘন্টার কমও কাজ করতে পারবো। প্রজেক্ট লেন্থটা আমার কাছে ডাজন্ট ম্যাটার, আমি সবগুলো লেন্থে ইন্টারেস্টেড। বেশি পড়ে গেছে, আমি সবগুলোতেই কি লেন্থেই কাজ করতে। ক্লায়েন্ট ইনফরমেশনটা অবশ্যই ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই হতে হবে এবং প্রিভিয়াস ক্লায়েন্টের যেহেতু আমার নাই সেহেতু আমি এটা রাখবো না। ওকে, দিস ইজ মাই ফিল্টার অ্যান্ড এই ফিল্টারটা আমি এখানে সেভ সার্চ করে দেবো, এখানে লিখবো লিড জেনারেশন সেভ। ঠিক আছে? এখন আসেন আমি ফাইল মধ্যে যাই। এখন এই যে দেখেন এখানে রিসেন্ট সার্চ বলে একটা কথা চলে আসছে, বা এখানে লিড জেনারেশন নামে একটা অপশন চলে আসছে।
এখন যখনই আপনি এটাতে ক্লিক করবেন আপনার ওই ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে এই জায়গায় ওই রিলেটেড জবগুলো আপনার কাছে চলে আসবে। আপনি যদি এইটা ওপেন করেন দেখেন আপনার রিকোয়ারমেন্ট সবগুলো আছে কিনা। ক্লায়েন্ট মিনিমাম একজনের একটা রিভিউ পাইছে, ঠিক আছে। এই 6টা জব পোস্ট করছে, 17% হায়ার রেট, বাট ডাজন্ট ম্যাটার, সে $200 স্পেন্ড করছে, এটা সত্য, ঠিক আছে। আওয়ারলি রেট দিছে, প্রজেক্ট মোর দেন এগুলো আমরা ফিল্টার করছি, ঠিক আছে। দেখেন লেস দ্যান 5 আমরা চাইছিলাম, সেটা দেওয়া হয়েছে আমাদের। সো এই জবটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে 6টা কানেকশন লাগবে। কারণ হিসেবে আমি যদি বলি, এটা বলা আসলে খুব কঠিন, ঠিক আছে। কোন জবে কয়টা চাইবে এটা বোঝা খুব কঠিন, এটা ভালো না। লেস দেন 5 বলতে 5 জনের কম এই জবে এখন পর্যন্ত অ্যাপ্লাই করছে, ঠিক আছে। কারণ জবটা পোস্ট করে কেবলমাত্র 13 মিনিট হয়েছে। এই 13 মিনিটের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করছে, হয়তো এখনও কেউ অ্যাপ্লাই করে নাই, বা হয়তো 1 জন 2 জন অ্যাপ্লাই করছে, কিন্তু 5 জনের বেশি অ্যাপ্লাই করেন। 5 জনের বেশি অ্যাপ্লাই করলে এখানে লেখা আসবে 5 to 10, ঠিক আছে। 5 to 10 বেশি, আবার 20 জন 10 জনের বেশি অ্যাপ্লাই করে তাহলে লেখা আসবে 10 to 20, ঠিক আছে। আবার দেখা গেছে 20 জনের বেশি অ্যাপ্লাই করলে 20 to 50 লেখা আসবে। এই মাঝে আপনাকে এক্সাক্ট নাম্বারটা তারা দিবে না। না না, এরকম কোনো লিমিট দেয় না ক্লায়েন্টরা। এখানে যখন ক্লায়েন্ট জবটা পোস্ট করে চলে যাবে, ঠিক আছে, আপনি যদি অ্যাপ্লাই করেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে ক্লায়েন্ট এত আওয়ার আগে এসে এই জবটা ভিজিট করে গেছে, এবং যদি দেখে যে ক্লায়েন্ট হয়তো জব পোস্ট করে 1 ঘন্টা পর আবার ব্যাক করছে, করে দেখছে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে একজনকে হায়ার করে চলে গেল, তখন এই জায়গায় আপনি লেখা দেখবে হায়ার 1। যদি হায়ার করে ফেলে তখন আর ওই জবে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। সেটা বোঝার কোনো বই নাই, সেটা আপনাকে নিজে থেকে রিয়েলাইজ করে বুঝতে হবে। আপনার প্রোফাইলটা তার জবের সঙ্গে কতটুকু ম্যাচ করে এটা আপনাকে বুঝতে হবে। আপনার প্রোফাইলটা আপনাকে মুখস্থ থাকতে হবে। যখন আপনি জব ডিটেলসটা পড়বেন তখন দেখুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে আপনার রিকোয়ারমেন্ট মিলে কিনা। যদি মিলে ওকে ফাইন অ্যাপ্লাই করে দেবেন, আর যদি না মিলে তাহলে এটা বাদ। আর কোনো কোশ্চেন? ওকে, নো প্রবলেম। বাকিরা বাকিদের কি অবস্থা? মাথায় ঢোকে? আপক মাথায় ঢোকে? আচ্ছা, এই তো ছিল আপওয়ার্কের ফিল্টার, আপওয়ার্কের জবের ডিটেইলস। এখন আরেক কয়টা বিষয় আছে একটু দেখাইনি আমি, সেটা হচ্ছে কানেকশন প্রসেসিং। এখানে অ্যাভেলেবেল কানেকশন যদি ক্লিক করি আমরা, দেখেন এখানে চলে আসছে অনেকগুলো অপশন চলে আসছে। এর মধ্যে প্রথম অপশন কি, বিলিং মেথড। বিলিং মেথডে যাবেন, অ্যাডেড বিলিং মেথড, ঠিক আছে। এখানে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন, ওকে। ডুয়াল কারেন্সি বুঝি নাই স্যার আমি। ভার্চুয়াল কার্ড অ্যাড করুন, ভার্চুয়াল কার্ড অ্যাড করা যেতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে ওইটা গিফট কার্ডে যদি হয়ে থাকে তাহলে ওইটা মনে রিজেক্ট করতে পারে। বাট আই এম নট শিওর, আমি কখনো ভার্চুয়াল কার্ড অ্যাড করিনি, আপনি ট্রাই করতে পারেন একবার। পার্চেসিংয়ের ক্ষেত্রে তো ভার্চুয়াল কার্ড অ্যাড হতেও পারে। সো এখানে আপনি যখন ওইটা দুইটাই দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, সো এখানে পেমেন্ট মেথডটা যদি যখন আপনি অ্যাড করে দিবেন তখন আপনার পেমেন্ট মেথডটা আপওয়ার্কে অ্যাড হয়ে গেল।
এখন এখান থেকে মেম্বারশিপ এবং কানেকশনে চলে আসবেন। সো এখানে আসেন, দেখেন মেম্বারশিপে আমরা একটু যাই। একটা আছে ফ্রি বেসিক মেম্বারশিপ, এখানে আপনি পাচ্ছেন হচ্ছে বাই কানেক্ট অ্যাজ ইউর নিড দেম ফর 0.15 সেন্ট প্লাস ট্যাক্স ইচ। ঠিক আছে, ট্যাক্স সহ সে 0.15 সেন্ট কাটবে। তারপরে লেখা আছে আনইউজ কন্ট্যাক্ট রুল ওভার আপ টু 40, অর্থাৎ আপনি হয়তো 100টা কন্ট্যাক্ট কিনছেন, মাস শেষে দেখা গেছে এই কন্ট্যাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আবার রুল ওভার হয়ে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। কিন্তু 140টা কন্ট্যাক্ট স্টোর হওয়ার পর আপনার অ্যাকাউন্টে আসার পর তখন ধরেন আর এটা যোগ হবে না। ঠিক আছে, আওয়ারলি প্রোটেকশন টু ইনশিওর ইউর পেইড ফর ইচ আওয়ার ওয়ার্ক। এখানে আপনাকে আওয়ারলি প্রোটেকশন দেওয়া হবে যে আপনি কাজগুলো যেন প্রতি ঘন্টার টাকা যেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। ফিক্সড প্রাইস পেমেন্ট আর সিকিউর থার্ড মাইলস্টোনের আন্ডারে ফিক্সড প্রাইসের পেমেন্টটাও সিকিউর এখানে এই প্যাকেজের আন্ডারে। লিমিটেড রিপোর্ট অ্যান্ড ফাংশনালিটি, এখানে আপনি রিপোর্ট এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো সরে লিমিটেড। ঠিক আছে, কন্ট্যাক্ট দুইটা, দ্বিতীয়টা হচ্ছে আপনার কানেকশন রুল ওভার। আমরা যখন ওই যে 20টা কানেকশন দেখলেন না, ওখানে যখন আপনার 140 হয়ে যাবে তখন আপনি মানে ইউজ করেন না এমন কোনো কানেকশন আর ওখানে যোগ হবে না। ঠিক আছে, আমার মোবাইলে 100 MB আছে, ঠিক আছে, আমাকে গ্রামীণ ফোন বলতেছে তোমার যদি 100 MB থাকে তাহলে এটা তুমি পরের মাসে ব্যবহার করতে পারবা। এইভাবে তুমি যদি এমবি জড়ো করতে করতে যখন 1 GB হয়ে যাবে, 1 GBর পর আর তুমি এমবি জড়ো করতে পারবে না, 1 GBর পর আর তারা কাউন্ট করবে না। যদি 1 GBর পর যদি আরও 100 MB থাকে তাহলে সেই এমবিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে ব্যালেন্স থেকে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা লিমিটেশন, 140-এর উপর তারা উঠতে দেবে না। আর ট্যাক্স এটা দেখতে হবে, ট্যাক্সটা কত কাটে এখন আমি জানি না। ঠিক আছে, কারণ আমি কখনো ট্যাক্স দেই নাই, আমি মেম্বারশিপ প্যাকেজটা নিয়ে থাকি প্লাস মেম্বারশিপ। আচ্ছা, প্লাস মেম্বারশিপে বলতেছে যে আপনার এটা $15 কাটবে মাসে। ঠিক আছে, এখানে থাকতেছে কি কি 70টা কন্ট্যাক্ট পাচ্ছেন আপনি প্রতি মাসে। এই প্রতি মাসে বলতে আপনার এই মেম্বারশিপ প্যাকেজ কেনার সঙ্গে সঙ্গে আপনি 70টা কন্ট্যাক্ট পেয়ে যাবেন। ইউর প্রোফাইল উইল নেভার বি সেট টু হিডেন ডিউ টু দ্য ইনঅ্যাক্টিভিটি। সো আপনি যদি ধরেন 2 দিন 3 দিন যদি ইনঅ্যাক্টিভ থাকেন, আপওয়ার্কে লগ ইন করতে না পারেন, বা আপনার ধরেন 1 মাস ধরে কোনো কাজ পাচ্ছেন না আপনি, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা পাবলিকই থাকবে, ওইটা হাইড হবে না। ঠিক আছে, আপওয়ার্কে যদি আপনি লং টাইম কাজ না করেন, আপনার প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ করে রাখে তারা, ক্লায়েন্টের সামনে আপনার প্রোফাইলটা শো করে না। বাট মেম্বারশিপ প্যাকেজ নিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সেটিং টু কিপ ইউর আর্নিং কনফিডেন্সিয়াল। আপনি আপওয়ার্কে যেমন আমরা দেখলাম যে এই ফ্রিল্যান্সারে এই জবে $এত ইনকাম করছে, এই জবে $এত ইনকাম করছে। যদি আপনি প্লাস মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে আপনি কত ডলার ইনকাম করছেন এটা হাইড করে রাখতে পারবেন। ঠিক আছে, দেন আসেন ভিউ কম্পিটিটরস বিড ফর অ্যানি জব। ওকে, সো কম্পিটিটর, আপনি যখন কোনো জবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন আপনার কম্পিটিটররা ওই জবে কত ডলারে অ্যাপ্লাই করছে এটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ ওখানে 3টা অপশন দেওয়া হবে, একটা হবে হচ্ছে লো প্রাইস, মিডিয়াম প্রাইস, আর একটা হচ্ছে আপনার ধরেন ওই হাই প্রাইস। এগুলার যতজন অ্যাপ্লাই করছে তাদের জবগুলোকে অ্যাভারেজ করে এই 3টা বিড আপনাকে দেখানো হবে। সে একটা জবে ক্লায়েন্ট দিয়ে রাখছে $100 কাজ করে নেবে, যিনি ধরেন লো প্রাইসে অ্যাপ্লাই করছেন তিনি দেখেন $20 করে দিবে এই কাজ। ঠিক আছে, অ্যাভারেজে মিডিয়ামে দেখলেন যে লেখা আছে $50 করে দিবে, আর হাই প্রাইসে দেখবেন লেখা আছে $90 করে দেবে। সো এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কত ডলারে করে দেবেন। এটা আপনার জন্য বিট করতে খুবই হেল্পফুল হবে এবং এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। কাস্টমাইজ ইউর প্রোফাইল ইউআরএল, আপনার প্রোফাইলের ইউআরএলটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে একটা নাম্বার থাকে, ঠিক আছে, র্যান্ডম নাম্বার থাকে, আইডি নাম্বার। বাট আপনি যদি এটা প্যাকেজ নেন তাহলে আপনার প্রোফাইলের
যে ইউআরএলটা, এটার ক্ষেত্রে আপনি আপনার নাম বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। দেন বলা হচ্ছে এক্সটেন্ডেড রিপোর্ট অ্যান্ড ফাংশনালিটি, অর্থাৎ কাস্টমার সাপোর্টের সঙ্গে আপনার সম্পর্কটা আরও বেশি হয়ে যাবে। সেই ধরনের যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা আপনি প্লাস মেম্বারশিপে পাবেন। এবার বুঝতে পারছেন প্লাস মেম্বারশিপের গুরুত্বটা কতটুকু স্যার? আচ্ছা, তাহলে ভিডিও দেখে নিন স্যার। না, আমি শুনতে পাই নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোফাইল যখন হাইট হয়ে যাবে তখন আপনাকে মেল দিয়ে জানাই দিবে। এটা ঠিক করার জন্য হয় আপনাকে একটা জব জব পাইতে হবে, অথবা আপনাকে একটা মেম্বারশিপ প্যাকেজ পারচেস করতে হবে। না, এমনটা দেওয়ার কথা না, ঠিক আছে? কারণ ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এমনটা না। ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে আপনাকে মেম্বারশিপ প্যাকেজ নিতে হবে অথবা জব পাইতে হবে, তাহলেই তারা আপনাকে ভিজিবল রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, 1 মিনিট। আচ্ছা, দেখা যায় স্ক্রিন। এই যে অ্যাকাউন্টটা আছে না, অ্যাকাউন্টে দেখেন এখানে লেখা আছে যে এখানে না, ফাইন্ড ওয়ার্কার্স, এখানে আসেন। এখানে যে পাবলিক অপশনটা আছে না, যদি আপনি কাজ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে প্রাইভেট হয়ে যাবে। দেখেন এখানে your profile will not appear in search result on Upwork on search engine, it will, আচ্ছা, তার মানে এটা এতগুলো পড়ার দরকার নেই, জাস্ট এইটুকু মাথায় রাখেন যে এটা কেউ আপনার প্রোফাইলটা দেখতে পারবে না। কারেন্টলি আপনার প্রোফাইলটা কি পাবলিক হয়ে আছে, ঠিক আছে? আর এটার মেইন শর্ত হচ্ছে আপনার ধরেন যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন বা কোনো কারণে লং টাইম ধরে কাজ না করেন তাহলে এটা প্রাইভেট হয়ে যাবে। আর কানেকশন, জি না, তাহলেও ঠিক থাকবে না, কাজ পাইতে হবে, অ্যাক্টিভ থাকা মানে কাজ পাওয়া, ঠিক আছে? জি, চাইলে এটা ইউজ করতে পারেন, সমস্যা নাই তো। নতুন করে রেজিস্ট্রেশন করলে 20টা কানেকশন পাবেন, 20টার পর তো আবার সে কিনতেই হবে, তাই না? ওকে, দেখেন সেটা কোনো বেনিফিট নাই।
যায় আমাকে? আচ্ছা আচ্ছা, আমি কনফিউজড। 40 চলে গেছে না? ওকে ফাইন। একটু কোন অপশনটা? বিলিং। বিলিংটা এই যে আপনার প্রোফাইলে আছে না, যে প্রোফাইল, এখানে ক্লিক করবেন, ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইলে যাবেন, ড্রপ ডাউনে চলে আসবে এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে দেখেন বিলিং অপশনে যেটা বলতেছিলেন, এই যে অ্যাভেলেবেল কানেক্ট, তো অ্যাডেড মোর কানেক্ট, এখানে ক্লিক করেন। দেখেন কি লেখা আছে, $10, সরি 10টা ফর 10 কানেক্ট তারা কাটবে $1.50। ঠিক আছে, এভাবে হিস্ট্রিটা চলে আসছে। বাট এখানে কতটুকু তারা ট্যাক্স নেবে সেটা কিন্তু মেনশন করে নাই। সেটা কখন মেনশন করবে জানেন? সেটা মেনশন করবে আপনি যখন এটা পারচেস করতে যাবেন তখন, তবে খুব বেশি না। মেবি তারা আপনার ধরেন $10 30 সেন্টের মতো কমিশন নেই, ইয়া ট্যাক্স নেই, নট কমিশন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি মুসা? বললাম এই যে দেখেন এখানে কানেকশনে আসলেন না, কানেকশনে আসেন, দেখেন এই যে লেখা আছে সিলেক্ট ইউর অ্যামাউন্ট বাই। এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন $10, সরি $1.5 10টা কানেকশন। ফর 20 কানেকশন $3 চার্জ করবে তারা। ফর 40 কানেকশন তারা $6 চার্জ করবে। ফর 60 কানেকশন তারা $9 চার্জ করবে। ফর 18 কানেকশন তারা $12 চার্জ করবে। ঠিক আছে, বাট এইটা ট্যাক্স ইন, এটা এক্সক্লুডিং, এটা নর্মাল প্যাকেজ। ঠিক আছে, এর সঙ্গে ট্যাক্স যোগ হবে। কত পার্সেন্ট কাটবে আমি এটা এর আগে ছিল না, আমি যখন পারচেস করি মনে হয় নেক্সট মান্থ থেকে যোগ হয়েছে। ঠিক আছে, সো এটা আপনি একটু গুগল করে দেখতে পারেন, বা আমার যতদূর বিশ্বাস, আমি অনেক দিন এটা সম্পর্কে যখন কথাবার্তা হচ্ছিল তখন আমি জানতে পারছিলাম এটা আপনার কাটবে ওই আপনার 10%-এর মতো মেবি। তবে এটা বিভিন্ন কান্ট্রি ভেদে আবার আলাদা আছে। ঠিক আছে, প্রোমো কোড দিয়েও কেনা যায়, কিন্তু প্রোমো কোডটা এখন ওইভাবে জনপ্রিয় হয় নাই। আর আপওয়ার্ক ধরেন আপনার যারা ভালো ভালো ফ্রিল্যান্সার রেগুলার আর্ন করে ওদেরকে আসলে মেইলের মাধ্যমে প্রোমো কোড সেন্ড করে, আমাদের জন্য না। আপনি মেইল চেক করবেন, যদি প্রোমো কোড আপনাকে দেয় দিয়ে দিবে তারা। ঠিক আছে, সো এই ছিল কানেকশনের হিসাব। আপনি এখান থেকে যেটা কানেকশন চুজ করবেন এখানে চলে আসবে, ইয়োর অ্যাকাউন্ট উইল বি চার্জেড $এত। ঠিক আছে, এতটা কানেকশন যোগ হবে ওভারঅল। কানেকশনের ডেট এক্সপায়ার ডেট হচ্ছে এত ওভারঅল। বাট আমি কখনোই এটা কিনি না স্যার, আই হেট দিস। আমি এটা কিনি কারণ এইটা আপনি মেম্বারশিপ প্যাকেজ নিলে খুব দ্রুত, নতুন হিসাবে খুব দ্রুত কাজ পাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি আমি। ইয়ারলি এদের নাই স্যার, এরা প্রতি মান্থলি দেয়। আমি যদি এখানে একটু কপি করে এটা দেখি, এখানে আপওয়ার্কের সাপোর্ট থেকে বলতেছে, দেখি তারা কত পার্সেন্ট ট্যাক্স নেয়। সো 20% করছে। মায়া করবে না, না 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 20% না, ওটা তো পেমেন্টের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে, সেলস অ্যামাউন্ট ট্যাক্স। আপওয়ার্ক অনলি চার্জ সেলস ট্যাক্স ইন স্টেট where it is recorded. The amount of tax
variances by state and type of the fee. In the future, we may be required to charge sales tax in additional state. The average sales tax associated on Apple product is 7.1%. তাই তো বলি 20% কাটবে কেন? তো 7.1% and it is applied to the service listed in the following location. তার মানে এটা আমাদের জন্য না, এটা শুধুমাত্র কি আমেরিকার জন্য। সো রিল্যাক্স, টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই দেখেন এখানে লেখা আছে আমেরিকার কয়েকটা স্টেট দেওয়া আছে, শুধু এই স্টেটগুলোর জন্যই এগুলো। হোয়াই আর ইউ চার্জিং অ্যান্ড হাউ মাচ আই উইল পে। সো আমেরিকার এই কয়টা স্টেট থেকে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে এই বিলটা চার্জ করতে হবে, তাদের উপর বিলটা অ্যাপ্লিকেবল হবে। সো আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনার ক্ষেত্রে এখানে যা বলতেছে তাই কাটবে। ক্লিয়ার বিষয়টা? কোনো কোশ্চেন? আপাতত নাই না? ওকে, সাউন্ড গুড। বাকি সবার কি অবস্থা একটু বলেন তো দেখি, এক এক করে খোঁজ খবর নেই আমি। মিনিমাম উইথড্র স্যার আমি যদি বলি $10 হলে আপনি উইথড্র দিতে পারবেন। কারণ আপওয়ার্কে একটা মজা আছে কি জানেন? চলেন দেখায় আপনাদের মজাটা, ভালো লাগবে। গেট পেজে যান, পলিন ভাই কি পাসওয়ার্ড চেঞ্জ করছেন? পলিন ভাই করেন নাই? লগ ইন করা থাকে, পাসওয়ার্ড ইনভ্যালিড দেখায় কেন? ওই ঝামেলা। 1 মিনিট একটু দেখি কি পাসওয়ার্ড দিছি আমি। আমি ভুল পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন কাজ করছে। সো এখানে দেখেন বলা হচ্ছে ইন অর্ডার টু উইথড্র আর্নিং কমপ্লিট, দুইটা ফর্ম দিছে, একটা হচ্ছে W9 ফর্ম আর একটা হচ্ছে W8BEN ফরেন ফর্ম। সো আমাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে এটা, কারণ W9 ফর্মটা শুধুমাত্র ইউএসএ যারা থাকে তাদের জন্য। ফরেন ভাই আপনি এই জায়গায় আপনার প্রপার অ্যাড্রেস, আপনার যে এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা প্রপারলি এখানে দিয়ে দিবেন। এই যে লিগাল নেম অফ ইউর বিজনেস, এখানে যে কোনো একটা বিজনেসের নাম দিয়ে দিবেন। আমি এটা ফিল আপ করে দিচ্ছি। আই এম নট এ ইউএসএ পারসন, আমি এখানে দিয়ে দিই হচ্ছে 71। ওকে, আমি ক্লিয়ারিফাই দিয়ে দিলাম। আপনি যা শুধু এই অ্যাড্রেসের জায়গাটা একটু ফিল করে দেবেন, কেমন? ওকে ফাইন। আর কি দেখাতে চাইলাম? পেমেন্ট উইথড্র না, পেমেন্ট উইথড্রোর ক্ষেত্রে গেট পেইডে যাবেন। গেট পেইডে গেলে অ্যাডেড মেথডের কথা বলবে। এখান থেকে দেখেন ডিরেক্ট টু ইয়োর লোকাল ব্যাঙ্ক, যেটা আমি আমার সরাসরি আমার ব্যাংকে এইটা ট্রানজ্যাকশন করতে পারবো, তাই না? তো ব্যাংকে ট্রানজ্যাকশন করতে গেলে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ঝামেলা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার রকেট অ্যাকাউন্ট আছে না, ডিবিবিএল এর রকেট অ্যাকাউন্ট, এখানে আপনার রকেট অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখানে সেট আপে ক্লিক করবেন এবং আপনি চাইলে চাইলে আপনি ধরেন একবার একটা ব্যাংকের রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন, ভালো লাগলো না, পরে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তবে মাথায় রাখবেন অ্যাকাউন্ট হোল্ডারের নামটা যেন আপনার প্রোফাইলের নামের সঙ্গে 100% ম্যাচ করে। ঠিক আছে? আচ্ছা, এইখানে বলা হচ্ছে সুইপ কোড।
এখানে বলা হচ্ছে সুইপ কোড, প্রতিটা ব্যাংকের প্রতিটা ব্রাঞ্চের একটা করে সুইপ কোড থাকে। সেহেতু রকেটের যেহেতু কোনো এরকম নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ নেই, সেহেতু আমরা ডাচ বাংলার যে কেন্দ্রীয় শাখা আছে বা হেড 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 কী বলা এটাকে, মূল অফিসকে কী বলা হয়, হেড অফিস, হেড অফিস যেটা আছে হেড অফিসের সুইপ কোডটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যেমন ধরেন আমি লিখি DBBL সুইপ কোড, ঠিক আছে, স্যার দেন দেখেন DBBL সুইপ কোডটা হচ্ছে এটা, এটা হচ্ছে মূল অফিস হেডকোয়ার্টারের সুইপ কোড, ট্রানজ্যাকশন সুইপ কোড। এখান থেকে আপনি এটা নিয়ে যান, এখানে নিয়ে যেয়ে এখানে দিয়ে দেন সুইপ কোডটা, দিয়ে ফাইন্ড দেন, দেখেন চলে আসছে ঢাকা তেজগাঁওয়ের লোকেশন চলে আসছে। আমি চাচ্ছিলাম মতিঝিলের এদের শাখা, মতিঝিল শাখা, এটা তেজগাঁও শাখা, এই তো ঠিক আছে। চলেন এখানে একটু দেখি, হ্যাঁ এদের কাছে মনে একটাই আছে, বাদ দিই পরের জন্য স্থিতি। এরা বলতেছে যে এটা ঢাকা, সরি আগ্রাবাদ ব্রাঞ্চ, আচ্ছা যাই হোক সমস্যা নেই, একটা সুইপ কোড দিয়ে দিলেই হলো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আসলে চাপ নেওয়ার কিছু নেই, একটা সুইপ কোড দিলেই কাজ করবে। বা এখানে ডাচ বাংলার নিজেদের ওয়েবসাইটেও এটা বলে রাখছে, হ্যাঁ ডাচ বাংলার ওয়েবসাইটেও তারা দিয়ে রাখছে, দেখেন এখানে সুইপ কোডে যে ডিটেলসে ক্লিক করলে সুইপ কোডটা মেবি পাওয়া যাবে। মেল ফ্যাক্স আর না থাকলে সমস্যা নেই। সো একটা ডাচ বাংলা একটা লোকেশন মানে ব্যাংকের সুইপ, ডাচ বাংলা যে কোনো একটা ব্রাঞ্চের সুইপ কোড দিয়ে দিলে হবে, তবে চেষ্টা করবেন হেড অফিসেরটা দেওয়ার, ঠিক আছে। এটা আমার ব্যাংক, ওকে, কারেন্সি হচ্ছে BTT, ঠিক আছে। উইথড্র ফি, ব্যাংকে আপনি উইথড্র দিলে মিনিমাম $1 পে করতে, ফি দিতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে। আপনি যদি $10 উইথড্র দেন, $1 কেটে নিয়ে আপনাকে $9 আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে। বাকি এখানে দেখবেন অ্যাকাউন্টের নাম, ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের অ্যাড্রেস, ঠিক আছে। এখানে কি পার্সোনাল নয় কোম্পানি অ্যাকাউন্ট, সেটা দিয়ে দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন। দেন এখানে আসেন, দেখেন লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, নেম অন অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার যে নাম দেখেন প্রোফাইলের নামটা অটোমেটিক এখানে চলে আসছে। এখানে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে দিয়ে এটি এখানে সাবমিট করে দিলে আপনার ধরেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভেরিফাই হবে। একবার ভেরিফাই হয়ে গেলে আপনি এখান থেকে প্রতিদিন আপডেট দিতে পারবেন, আসলে উইথড্র দিতে পারবেন। জি স্যার, আচ্ছা বুঝি না, এই যে দেখেন পায়োনিয়ার উইথড্র আপওয়ার্ক থেকে যদি আপনি পায়োনিয়ারে উইথড্র দেন তাহলে তারা অ্যাডিশনাল $2 করে ফি কাটবে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার করে সবকিছু বলে দেওয়া আছে। ডিপেন্ড অন ইউ, নাকি বুঝাতে পারছি স্যার? হ্যাঁ সেটা আপনার ব্যাপার, আপনি নিজের সঙ্গে আলোচনা করেন। গ্লোবাল পেমেন্টে তো স্যার ইউএস ব্যাংক অ্যাড্রেসটা নাই, ইউএস ছাড়া আছে। আমি যতদূর জানি ইউএসএ ব্যাংক অ্যাড্রেস দেয় না, বা এখানে গ্লোবাল পেমেন্টের ক্ষেত্রে এটা যেটা চাই, লেট মি এক্সপ্লেন। এটা আমরা কেন ব্যবহার করে জানেন, এখানে মাত্র $1 ফি পে করতে হয় না, বা $2 ফি পে করতে হয় না। বাট আপনি যখন একজন ইউএসএ পার্সন হয়ে বিভিন্ন জায়গায় যাবেন, আপনার যে ট্যাক্স ইনফরমেশন দিয়ে আসলেন আপনি একটু আগে, W9 ফর্মটা তো আপনার এটার সাথে মিসম্যাচ করবে, ঠিক আছে। আপনি ইউএসএর পার্সন হলে তখন আপনার ক্ষেত্রে তারা চার্জ আলাদা করে বসাইতে শুরু করবে।
আপনাকে প্রতিটা সেকশন ভেরিফাই করে দিতে হবে। উইথড্রোর ক্ষেত্রে আপনি শুধু ইউএস ব্যাংক ব্যবহার করবেন, বাকি সব বাংলাদেশি দিয়ে রাখবেন, এটা ইটস নট ফেয়ার। ওকে, ওকে স্যার বলেন, আর কোনো কোশ্চেন আছে কিনা? এখানে ধরেন $1 বাঁচাইতে গিয়ে ওইদিকে ধরেন $10 খরচ। আজকে কথা বলবো, একটু একটু ব্রেক নেই, ব্রেকের পর কথা বলেই। একটা কপি আর্জেন্ট হয়ে গেছে, ঝিমানি ধরে গেছে। এখনো ব্রেক দেই নাই তো, একটু ওয়েট করেন, আরো কোশ্চেন আছে তো, সবাই কোশ্চেনগুলো শুনি। হ্যাঁ কেমন আর বলেন, কি অবস্থা? শিওর শিওর শিওর, করেন করেন করেন। নাম্বার 42 নাম্বার স্যার, ডে 42। হ্যাঁ যান যান। হ্যাঁ ওকে, প্রোফাইল সেটিংয়ে ক্লিক করেন। পাসওয়ার্ড দেন আপনার। এখন ওকে, আপনার নোটিফিকেশনে কি যেন একটা নোটিফিকেশন আছে, একটু চেক করেন, দেখেন তো। আচ্ছা, আপনি নতুন সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছেন, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, ওটা আপনার সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, আর বাকি কারো কোনো সমস্যা আছে স্যার? স্যার একটা কথা বলতাম। হুম হুম, বলেন। আচ্ছা স্যার, কালকে তো ক্লাসে ছিলাম না স্যার। আসলে স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার ফাইবারের মতোই কি স্যার এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে না, এরকম কোনো রুলস এন্ড রেগুলেশন আছে? আমি এক পিসিতে 3টা অ্যাকাউন্ট চালাই স্যার, আপওয়ার্কের। মাশাআল্লাহ, তাহলে স্যার ঠিক আছে স্যার। ওকে, বাকি আর কোনো কোশ্চেন স্যার? এই আর কারো কোনো কোশ্চেন নাই? আমি কিন্তু কোশ্চেন ধরতে শুরু করবো এক মাথার থেকে। ধরবো কোশ্চেন? সবাই কি পালাইছে নাকি ক্লাস থেকে? আমি ভাবলাম আপনারা ঘুমাই পড়ছেন নাকি ক্লাসে জয়েন করে। আমি ব্রেক দিছি। আমি তো এখনো ব্রেক দেই নাই। আচ্ছা ঠিক আছে, বাসায় প্র্যাকটিস না করলে কোশ্চেন থাকবে কই থেকে, স্বাভাবিক তো, নতুন কিছু না।
ঠিক আছে, একটা ব্রেক নেন, ব্রেকের পর আসেন, একটা কভার লেটার লিখে একটা জব অফারে সেন্ড করে দেখাই দিবনি। এখন বাজে 3:50, আমরা ব্যাক করি 4:20-এ। স্যার 4:15-তে নামাজ ছিল, আর 5 মিনিট বাড়াই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, 25-এ আসেন নামাজ শেষ করে। আচ্ছা স্যার। ওকে ঠিক আছে। বুঝে গেছেন আমাকে কি বলবেন আপনি? স্যার আমাকে বুঝাই যান, আপনি কি বুঝলেন? শোনা যায়? হ্যাঁ। তাহলে এই লিডগুলো খুঁজে বের করার একটা আইডিয়া দেন আমাকে, কোথায় পাওয়া যেতে পারে? এনে আইডিয়া, কারো কাছে আইডিয়া আছে? না না, এটা তো তা হচ্ছে না, কারণ আপনাকে বলতেছে যারা ইউকে অথবা ইউরোপের নাগরিক কিন্তু কাজ করতেছে মিডল ইস্টে, অর্থাৎ সৌদি আরব, কাতার, দুবাই, এই দেশগুলোতে কাজ করতেছে 1-2 বছর কিংবা তার চেয়ে কম সময় ধরে। যে কোনো জায়গা থেকে ইউকে অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে, সে তারা কাজ করতেছে। তাহলে স্যার যেহেতু কমিউনিটি কমিউনিটিতে কয়জন খুঁজবেন স্যার? পাওয়া যাবে খুঁজে এরকম লিড? তারা গুগল করেন, সমস্যা কি? দেখেন সবাই গুগল করেন, দেখেন তো এ ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। সবাই একটু গুগল করেন, দেখেন স্যার পাওয়া যায় কিনা। করতেছেন সবাই?
যায় স্যার, এটা পাওয়া যায়? পাওয়া যাবে না স্যার, ঠিক আছে? কারণ এই ধরনের ইনফরমেশন অনেক সেন্সিটিভ হয়ে থাকে, এগুলো পাবলিকলি ডিসক্লোজ করা হয় না, বা সবার কাছে ইনফরমেশনগুলো থাকে না, বা হতে পারে মার্কেটে এই জিনিসগুলোর ডিমান্ড খুব কম, যেই জন্য কোনো অর্গানাইজেশন বা কোম্পানি এই জিনিসগুলো নিয়ে খুব একটা মাথা কামায় না। আমাকে বুঝতে পারছি তারা? ওকে, তাহলে এটা স্কিপ করি। দেখেন তো আর কারো প্রোফাইল আছে কিনা। আমরা কোনো বায়ার রিকোয়েস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে একটু চিন্তা করে দেখব যে আমরা এই কাজটা পারবো কিনা, বা এই কাজটা কি আদৌ কি সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে ওখানে স্টপ, আর যদি সম্ভব হয় তাহলে পরের স্টেপে মুভ করবো আমরা। কেমন? ওকে, দেখেন আর কার প্রোফাইলে এরকম লিড জেনারেশনের জব আছে। হয়েছে হয়েছে বাবা, আসতে আর না, এতগুলো দিলে আমি পড়বো কোনটা ছাড়বো কোনটা। অল্প করে দেন, অল্প করে দেন। ওকে, চলো শুরু থেকে সমাধান করে আসি। সোমায়া একটা জব দিছে, এখানে বলতেছে যে এটা বাদ দিলাম সোমায়া, পরেরটা দেখি আমরা। ওকে, এটা বলতেছে আই এম লুকিং ফর এ কোয়ালিটি লিড জেনারেশন ফর ক্রিপ্টোকারেন্সি। দ্য লিড মাস্ট বি ফ্রম কান্ট্রিজ দ্যাট স্পিক জার্মান। ওকে ফাইন, প্লিজ অনলি অ্যাপ্লাই ইফ ইউ হ্যাভ কোয়ালিটি লিড। For the price we will discuss after. It depend on the quality. Okay, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এই জবে যদি আমি অ্যাপ্লাই করি আমি বাইরের রেসপন্সটা পাবো, কিন্তু এটা এমন একটা জব যেগুলো আসলে B2C-র মধ্যে চলে যায়, ঠিক আছে? কাজটা পাওয়া যাবে না, মানে পাওয়া গেলেও করা যাবে না, এটা বাদ দিই আমরা, পরেরটা দেখি। B2C কেন বললাম জানেন? কেউ একজন এক্সপ্লেইন করতে পারবেন কেন এটা B2C বললাম? বলতে পারবেন না স্যারেরা? আচ্ছা, B2C বললাম এই জন্য যে এই জব, না 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 ওইটা না, স্পিক জার্মান তো বলতেই পারে, ওটা সমস্যা না, কর্পোরেট জবে এরকম পাওয়া যায়। বাট এখানে মেইনলি যে বিষয়টা বলতেছে ক্রিপ্টো কারেন্সি, মেইনলি যারা ক্রিপ্টো কারেন্সি লিড নেয় তাদের আসলে B2C লিড নেই, ঠিক আছে? তারা যেন ক্রিপ্টো কারেন্সি বা তাদের কাছে বিক্রি করতে পারে, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তারা মার্কেটে আসে, ঠিক আছে? এই যে এখন একটা জব দিছে, সেটা লিখছে যে আই এম লুকিং ফর সামওয়ান হু ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্স ইন LinkedIn to generate B2B leads and to mail this leads after it has been collected, so it is both job in one. Lead generation is a finally sending to those leads mail I will provide. Okay, so lead generation and finally sending those leads email. ও বলতেছে যে তার সে ফাইনালি মেইল লিডও কালেক্ট করবে, মেইলও সেন্ড করবে, এরকম আর কি, সে মেইলের ইনফরমেশন সে প্রোভাইড করবে। আই নিড লিডস অফ ইউকে ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি ওনার লিডস। when you replay প্লিজ মেনশন ইউর প্রাইস পার 100, 500 এবং 1000 লিড। ইউ চুজ দ্য অ্যামাউন্ট লিমিট। আই নিড ইমেইল নেম অ্যান্ড
প্রোফাইল। ওকে ফাইন। সো এখানে ক্লায়েন্ট সবার আগে যেটা খুঁজতে হবে আপনাকে, এখানে সব থেকে চ্যালেঞ্জিং পার্ট কোনটা, ঠিক আছে, বা বলতে পারেন যে সব থেকে ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট সব থেকে প্রায়োরিটি দিচ্ছে কোন পার্টকে, সেটাকে জবে আপনাকে খুঁজে বের করতে হবে। কেউ পারবেন খুঁজে বের করতে? এগুলো কিন্তু অ্যাভেলেবল স্যার, এগুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও আরো কোন বিষয়টা ক্লায়েন্ট সব থেকে গুরুত্ব দিয়ে বলতেছে, একটু জবটা দুই একবার পড়েন, দেখেন কোনটা ক্লায়েন্ট সব থেকে গুরুত্ব দিচ্ছে। এটা তো রিকোয়ারমেন্টের কালেক্ট করার পর, লিডগুলো কালেক্ট করার পর মেইল করাটা, এটাতে ক্লায়েন্ট বারবার গুরুত্ব দিয়ে বলতেছে। তার মানে কি, এই জবের সব থেকে হাইলাইটেড বিষয় কোনটা, মেইল কালেক্ট করতে হবে এবং সেটাকে সেন্ড করতে হবে। তাহলে এখন আসেন, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেহেতু পেয়ে গেলাম, এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের লিগ্যাল সলিউশনটা কি সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো লিড কালেক্ট করার লিগ্যাল সলিউশনটা কি আমরা তো জানি। এখন মেইল সেন্ড করার লিগ্যাল সলিউশনটা হচ্ছে, আমি আপনাদেরকে মেইল সেন্ড করার জন্য 3টা প্রসেস দেখাইছিলাম, এর মধ্যে কোন প্রসেসটা লিগ্যাল আপনার কাছে মনে হয়েছে? আমি কি বলি নাই এটা লিগ্যাল, এটা স্পাম হবে, এরকম বলি নাই স্যারেরা? 3টা প্রসেসের কথা কি মনে আছে? খেয়ে ফেলছি স্যার, তাই তো? হ্যাঁ খেয়ে ফেলছি, ভাতের সঙ্গে প্রসেসগুলো খেয়ে ফেলছি। আচ্ছা না ওইটা না, আমি 3টা প্রসেসের কথা, ইমেল সেন্ড করা হয় 3টা কারণে। কি 3টা কারণ সেই 3টাও বলে দিচ্ছি। এর মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে কোল্ড মেইলিং, ঠিক আছে। কোল্ড মেইলে মেইলগুলো স্পাম হয় না, এটা ইনবক্সে যায় ডিরেক্ট। সো আমি আমার ক্লায়েন্টের জন্য যেটা করবো সেটা হচ্ছে কোল্ড মেইলের একটা ফাংশন, কোল্ড মেইলের একটা সিস্টেম এখানে অ্যাপ্লিকেবল করব, যেন এই মেইলটা ক্লায়েন্টের ইনবক্সে চলে যায়। এবং ক্লায়েন্টকে এটা আমি বুঝাবো যে আমার মেইলগুলো কোল্ড মেইল এবং এগুলো ইনবক্সে যাবে, ক্লায়েন্টের সরি নট অনলি ইনবক্স, এটা ডিরেক্ট চলে যাবে প্রাইমারি বক্সে, যেখান থেকে ক্লায়েন্ট তার গুরুত্বপূর্ণ মেইলগুলো পেয়ে থাকে, রিসিভ করে থাকে। সেই গুরুত্বপূর্ণ মেইলের ভিতর আমার মেইলটা যাবে। এত কিছু বলতে হবে না, জাস্ট শুধু কোল্ড মেইল বললে ক্লায়েন্ট বুঝে নেবে যে হ্যাঁ এটা। সো আমি এই জন্য আপনাদের বলি স্যার, আমি ক্লাসে যেটা করাই সেটা যদি আপনারা একটু কেয়ারফুলি করেন, বাসায় যদি একটু একটু প্র্যাকটিস করেন এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, তাহলে দেখা যাবে এরকম জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা 10টা জব অ্যাপ্লাই করলে 5টা কাজ পেয়ে যাবে। তবে অবশ্যই জবগুলো অ্যাপ্লাই করার সময় এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যে টপিকসগুলো ক্লায়েন্ট যেগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, ছোটোখাটো জিনিস, এগুলোকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে। সো আপনি যদি নিজেই যদি না বোঝেন, ক্লায়েন্টকে কি বুঝাবেন বলেন? যে ক্লায়েন্ট একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছে, ইমেল সেন্ডিং, আপনি যখন ক্লায়েন্টকে অ্যাজ ইউজুয়াল নর্মালি মতো বলে দেন যে আমার ইমেল সেন্ড করার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দিয়ে একসঙ্গে 1000 মেইল সেন্ড করা যায়, দেন হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি? মেইলগুলো সেন্ড করলেন, সব ক্যাম্পেইনে চলে গেল, সব প্রমোশনে ইনবক্সে চলে গেল, কিছু স্পাম বক্সে চলে গেল, এগুলো কে দেখবে? সফটওয়্যার তো সবার কাছেই থাকে, এরকম সফটওয়্যার সব ধরনের রিজেনারেশন এক্সপার্টরা ব্যবহার করে থাকে, বাট কোয়ালিটি কন্ট্রোলটা করবেন কিভাবে, এটা ইনশিওর কিভাবে দেবেন ক্লায়েন্টকে? যে কোয়ালিটি ইনশিওরটা দিতে পারবে ক্লায়েন্ট কিন্তু তার কাছে মুভ করবে, এটা স্বাভাবিক বিষয়। সেটা আমি এখন বললাম, এই জন্য তো আপনি বললেন, আগে তো বলতে পারলেন না। আমি বলার আগে বলতে পারছেন? পারেন না, কারণ বাসায় প্র্যাকটিস করেন না স্যার। সো এটা খুব খারাপ, ঠিক আছে, টু ব্যাড। আপনাদেরকে প্রতিটা বিষয় লিড জেনারেশন আমি শুরুর দিকেই বলছিলাম স্যার, প্রতিটা জিনিসের একটা করে নাম আছে স্যার। আপনি যদি নাম ধরে ডাকতে না শেখেন, ঠিক আছে, প্রপার নাম ধরে যদি ডাকতে না শেখেন, তাহলে এইভাবে ডাকতে হবে। ওই যে স্যার ওই কর্নারে স্যার ওই যে দেখেন স্কোয়ারের মতো একটা বালতি আছে, বালতি বাঁকা হয়ে আছে স্যার, রং পড়ে যাচ্ছে, ওইটা করলে আমি বুঝবো কি করে? ওইটার একটা নাম আছে না? এখানে পয়েন্টারটা নিয়ে যান, দেখেন নিচে নাম আসছে কি, শেডিং। আমাকে যদি আপনি বলেন স্যার শেডিংয়ে যান, আমি শেডিংয়ে সিম্পলি চলে যাব। প্রতিটা পার্টের একটা করে নাম আছে স্যার। আপনি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যান, একটু পর দেখেন কি লেখা আছে, বুলেটস। আপনি আমাকে বলেন স্যার বুলেট পয়েন্ট দেন, আমি এখানে ক্লিক করব।
কারণ আই নো এখানে বুলেট পয়েন্টটা কোনটা, ঠিক আছে? বাট আপনি জানেন না যে আপনি কিসের কোনটাকে মেনশন করতেছেন। তো যতদিন পর্যন্ত প্রতিটা পার্ট এই ছোটোখাটো জিনিসগুলোর নাম আপনারা না জানবেন, ততদিন পর্যন্ত আপনাদের দ্বারা ফ্রিল্যান্সিং হওয়াটা মানে ব্যালেন্স কন্ট্রোল হবে না। ততদিন ফ্রিল্যান্সিং হতেও পারে, নাও পারে, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে স্যার আমি যে কাজ আমার প্রফেশন হিসাবে নিব, সেই কাজের আমি প্রতিটা পার্ট মুখস্থ করব, প্রতিটা পার্ট। আমাদের ক্লাসে যদি স্যারকে আমরা বলি স্যার ওই যে কর্নারে ওইটা কি লিখছেন বুঝতে পারি নাই, তাহলে দেখবেন স্যার আর আপনার কোশ্চেনে অ্যান্সারই দেবে না। বললে কোন কর্নার হলো, কর্নার টর্নার আমি চিনি না, তুমি নাম বলো কোনটাতে বোঝো, তুমি বোঝো নাই, ঠিক আছে? আপনি প্রপার নাম বলতে পারলে স্যার বুঝাই দিবে, নাম না বলতে পারলে স্যার বুঝাই দিবে না। আচ্ছা চল কাজে ব্যাক করি। এই এখন এত কিছু বলে লাভ নেই, পরে দেখা যাবে আপনারা আর ক্লাসে আসবেন না, আমার বিপদ হয়ে যাবে, সেই সময় সেই স্টুডেন্ট পাবো কই। সো ক্লায়েন্ট বলতেছে আমলুক ভয় ভয় না স্যার, আসলে আমি আমি কেন ভয় পাইতে যাব? সে সময় এসে যদি স্টুডেন্ট চলে যায়, প্রেশার তো আপনাদেরকে দিয়ে লাভ নাই স্যার। প্রেশার দিতে হয় কোথায় জানেন? প্রেশার দিতে হয় যেগুলো প্রিমিয়াম ব্যাচ না, প্রিমিয়াম ব্যাচে প্রেশার দিতে হয়। ওরা হচ্ছে ধরেন আপনার চোখের মতো, ঠিক আছে? মুখে লবণ না পড়া পর্যন্ত ওরা আপনাকে ছেড়ে যাবে না। আপনি যা ইচ্ছা তাই করেন, মারেন কাটেন যেটাই করেন, ওখানেই পড়ে থাকবে। কারণ তারা হেল্পলেস, কিছু করার নেই। তারা একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে সেখানে করতে আসছে, বাট আপনারা তো কোনো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করেন নাই। সো আমি যদি একটু রুডলি ব্যবহার করি, কেন আপনারা প্র্যাকটিস করেন নাই, তাহলে দেখবেন কালকে অর্ধেক স্টুডেন্ট নাই। এখন আমাকে এলইডিপির কাছে জবাব দিতে করতে হবে কেন আপনার স্টুডেন্ট থাকলো না। আর এই কোশ্চেনের অ্যান্সার আমি কেমনে দেবো বলেন? ঠিক আছে, আমি আপনারা আমাকে এখানে যেরকম দেখেন আমি এমনটাও না, আমি এর থেকে অনেক ডেঞ্জারাস, ঠিক আছে? আমার যারা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট আছে আর আমাকে খুব ভালো চেনে স্যার। আমি ক্লাসের বাইরে ওদের কান ধরে দাঁড়ায় রাখি, জানেন? আপনাদের সঙ্গে এগুলো করা হয় না, কারণ আপনারা তো ধরেন একটু কিছু হলেই ক্লাসে নাই। এখন আমি এই ক্লাসে মাঝখান থেকে শেষের দিকে এসে স্টুডেন্ট কই পাবো, কই থেকে আমি ম্যানেজ করে দেখাবো যে দেখেন আমার স্টুডেন্ট। গভর্নমেন্ট তার এগুলো দেখবে না, তাই না? কি হচ্ছে না হচ্ছে, সো গভর্নমেন্ট যেমন চায় আমাদেরকে তেমনটাই করতে হবে। আমরা ফ্লেক্সিবল, নো প্রবলেম। ওকে চলেন একটু লেখালেখি করি। I'm looking for someone who is very much experience in linking lead generation. Okay, fine. So এই যে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্টে বলে দিয়েছে শুরুতে যে তার যে এমন একজন পার্সন দরকার যে খুবই ক্লোজ লিঙ্কিং লিড জেনারেশন, B2B লিড জেনারেশন নিয়ে। কত সুন্দর একটা কথা বলছে ক্লায়েন্ট, তাই না? আচ্ছা এক মিনিট স্যার। ওকে ক্লায়েন্ট যেহেতু এইভাবে বললো, এখন আমি আরেকবার জবটা পড়ে নেব, পড়ে নিজের ভিতরে আমি নিজে নিজে একটা ধরেন কি লিখবো এটা একটু নিজে নিজে ভেবে চিন্তে নেব, কারণ এটা আসলে ভাবার বিষয়টা আসলে ওইভাবে তো এক্সপ্লেন করা যায় না, আগে ভেবে নিই তারপরে এক্সপ্লেন করি। So linking lead generation and to mail those lead after collected. So ধরে নিলাম আমার বায়ারের নাম হচ্ছে, প্রোফাইলের নাম হচ্ছে মিস্টার এক্স। আমি এখানে লিখে দিলাম ওয়েল দিয়ে ক্লায়েন্টের নাম দিলাম XX, ঠিক আছে? দিয়ে আমি এখন একটা কমা দিয়ে ক্লায়েন্টকে সবার আগে যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে আমি যে এই কাজে এক্সপার্ট সেটা একটা দুইটা ওয়ার্ডের মধ্যে বলে দেবো, ঠিক আছে? অ্যাজ এ B2B লিড
extractor, as a B2B lead extractor, I will, as a B2B lead extractor দিয়ে এখানে লিখব you will get a faster and accurate service from me. কথা হচ্ছে কেন আমি এটা লিখলাম, এখানে আমার কিছু পার্ট আছে দেখেন, অ্যাজ এ B2B লিড জেনারেশন এক্সট্রাক্টর, ঠিক আছে, আমি কি করি B2B লিড এক্সট্রাক্ট করি, S3তেই লিড এক্সট্রাক্টর, you will get faster and accurate service. এক্সট্রাক্টররা কি করে জানেন, এক্সট্রাক্টররা ডেটাগুলোকে এক্সাক্ট ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে বা লিড জেনারেশন যেটাই বলেন লিডগুলো বের করে। যেমন আমি এক্সট্রাক্টরের কাজটা যদি একটু দেখাই কিরকম হয়, এখানে আমি লিখি যে লিঙ্কিং, আমি লিখি CEO অফ দিয়ে আমি হচ্ছে আমি কি দিই বলেন তো, একটা কোম্পানির নাম বলেন তো, আচ্ছা দিই RFL দিই, ওকে, আমজাদ খান চৌধুরী। সো আমজাদ খান চৌধুরী কি CEO অফ RFL, ঠিক আছে। এখানে একটা লিঙ্কিং লিখে দেই, লিঙ্কিং, সো এখানে লিঙ্কিং আছে কার, MD মনিরুজ্জামান মনির, এক্সিকিউটিভ ডিরেক্টর, ওকে ফাইন, ইজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ RFL। সো চলেন এটা আমি একটা কপি করি, কপি করে এখানে দিয়ে দেই, আমি লিডটা বের করার চেষ্টা করি একটু, where is RFL plastic সাইন ইন করা নাই তো, একটু ঝামেলা করতেছে, ব্যাপার না, এটা লিখে গুগলে সার্চ করি। সো দিস ইজ দ্য কোম্পানি প্রোফাইল, সার্চ, এই যে দেখেন আমি এখানে সার্চ দিলাম, ঠিক আছে, এই চালা পাকাইছে, দাঁড়ান এটার মেন ডোমেইন না, RFL মেবি মেন ডোমেইন নাকি RFL BD, ওকে, এই যে আমি এখানে এইভাবে সার্চ দিলাম, ঠিক আছে, সার্চ দেওয়ার পর এখানে এই যে এখানে একটা সফটওয়্যার থাকতো এক্সট্রাকশন, সেই মেইলগুলো এক্সট্রাক্ট করে নিত, এই যে মেইলগুলো আমি বের করে নিলাম, নিয়ে মেইলগুলোকে আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে এক্সট্রাক্টরের কাজ। আর সাধারণ যারা লিড জেনারেশনে কাজ করে এদের থেকে ইমেল এক্সট্রাক্টর যারা তারা অনেক ফাস্টার হয়, ঠিক আছে। প্লাস আমি তাকে এখানে কোয়ালিটিটা ইনশিওর করে দিলাম যে আমি অ্যাকুরেট সার্ভিস দেবো ফ্রম মি, আমার থেকে আপনি অ্যাকুরেট সার্ভিসটা পাবেন। তার মানে এখানে কি আমি একজন এক্সপার্টের মতো, বা আমি যে একজন এক্সপার্ট সেটা তাকে ইনডাইরেক্টলি আমি বুঝাই দিলাম, ঠিক আছে, এবং এটা আমি তাকে আরও ইনডাইরেক্টলি বুঝাই দিব পরের স্টেপগুলোতে, কারণ ক্লায়েন্ট শুরুতেই বলছে হু ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্সড, আমার কথা কি বোঝা যেতে স্যার, হু ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্স। সো যেহেতু তিনি এই কথাটা মেনশন করছেন, সো আমাকে এটা আরও বেশি ভাবে তাকে ইনডাইরেক্টলি, নট ডাইরেক্টলি, ঠিক আছে, নট ডাইরেক্টলি বলা যাবে না, ডাইরেক্টলি বললে তো কথা বলার মতো কিছুই থাকবে না, ঠিক আছে। তো চলেন ইনডাইরেক্টলি আরো বলি, সেটা তো জি স্যার 12 বছরের অভিজ্ঞতা আমি দিই না স্যার, আমার আসলে ওগুলো থার্ড ক্লাস কন্টেন্ট লিখে কোনো কাজ হবে না।